হ্যালো, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। এখানে লিখলেও হবে। অডিও লো। লো হওয়ার তো কথাই না। দাঁড়ান। এখন দেখেন তো, এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের পাপেট টুল এবং আর কি জানো, কালার কারেকশন, এই দুইটা বাকি ছিল তো এটা আজকে আমি এই দুইটাই দেখাবো। যেহেতু মানুষজন কম, আজকে যাচ্ছিলাম ইন্ট্রো দেখাইতে, ইন্ট্রো ইন্ট্রো আউট্রো এরকম। তো সবাই থাকলে ভালো হইতো। আজকে আমরা এটা এটা করে ফেলি। বাকি যে দুইটা অপশন বাকি ছিল এগুলো করে ফেলবো। তো পাপেট টুলটা একটু করে দেখি। আমি এটা শেপ ব্যবহার করতেছি এখানে। এখন এই হচ্ছে আমাদের পাপেট টুল। এটার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে একদম ডিস্ট্রয় করে দিতে পারি। হ্যাঁ, ডেস্ট্রয়েশন যেটা আর কি ওইটা। তো আমি শেপ দিয়ে দেখাবো যে প্রসেসটা আসলে কি, অ্যাপ্লাই কিভাবে করে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এইটাকে ব্যবহার করে আমরা কোনো একটা জেপিজি বা কোনো একটা জয়েন্ট গ্রাফিককে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। যেমন আপনি একটা কার্টুন যদি এখানে নিয়ে আসেন, জেপিজি বা পিএনজি ফাইল, সেটার মধ্যে আপনি হাত পা নাড়াতে পারবেন এটা এটা দিয়ে আর কি। হ্যাঁ, তো ওখানে যাওয়ার আগে দেখি আগে কিভাবে কাজ করে এটা। দেখেন এখান থেকে পিন আপ করতে হয়, পিন মারতে হয় এটা দিয়ে। কিভাবে সেটা কোয়ার্টার করা একটু কি করলাম। দেখেন আমার মাউসের সাথে এটা পিন লেগে আছে, এটাই পাপেট। জাস্ট ক্লিক করবো এবং সাথে সাথে আমার এখানে একটা ডিফর্ম পিন অ্যাড হয়ে যাবে, এটাকে ডিফর্ম পিন বলা হয়। হুম, সাথে সাথে অ্যাড হয়ে গেল। আরেকটা ক্লিক করলাম, এখানে অ্যাড হয়েছে। এবং অ্যাড তো হয়েছে, সাথে সাথে আমার এখানে কি ফ্রেমও অ্যাড হয়েছে। আমি যদি একটু এখানে যাই, ইফেক্টের মধ্যে গেলে দেখবেন যে পাপেট, এই যে দেখেন মেশের মধ্যে ডিফর্ম, ডিফর্ম পিন আমার এখানে অ্যাড হয়েছে। কয়টা অ্যাড হয়েছে? পিন ওয়ান, পিন টু। ঠিক আছে, দেখেন এটার মধ্যে আবার কি ফ্রেম আছে, এই যে কি ফ্রেম। তার মানে অ্যানিমেশন অলরেডি অ্যাড হয়ে গেছে। তো সামনে আসি। এখন যদি আমি এটাকে মুভ করি, হ্যাঁ, নাড়াই দিই, তাহলে দেখবো এটা নড়তেছে এবং এটা এই যে দেখেন ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে দেখেন, দেখেন অলরেডি কি ফ্রেম আমার অ্যাড হয়ে এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে আরো পিন এখানে অ্যাড করতে পারি। এই পিনটার মাধ্যমে আরেকটু চেঞ্জ করে দিলাম, এবার দেখেন। আচ্ছা, পিনটা অ্যাড করার পর একটু সামনে গিয়ে এটা চেঞ্জ করতে হবে, তাহলে এটার মধ্যে অ্যানিমেশনটা হয়ে যাবে। তো অনেক সময় নিচ্ছে, সমস্যা নেই, আমরা এগুলো একটু আগাই দিই, সময় কমাই দিই। জাস্ট প্রসেসটা বুঝতে পারলেন আর কি, যে আমি পিনগুলো দিয়ে করবোটা কি আসলে, কাজটা কি। তাহলে কি করবো সেটা তো দেখলেন। এরকম আমি এটা তো শেপের মধ্যে অ্যাপ্লাই করলাম। এটা আপনি জেপিজি ফাইল, পিএনজি ফাইল বা যে কোনো ফরম্যাটের ফাইল যেগুলো আফটার ইফেক্ট সাপোর্ট করে না, এই ফাইলের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা এই সেম কাজটাই কি করব,
অন্য একটা জেপিজি বা পিএনজি ফাইলের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমি একটা কাজ করি এখানে, কার্টুন, কার্টুন লিখে আসি, কার্টুন পিএনজি। পাপেট করার জন্য এখানে একটা রুলস আছে, সেটা হলো আহ, যদি আপনি কার্টুনের মধ্যে কাজ করতে চান, হাত নাড়াতে চান, মাথা নাড়াতে চান, তাহলে এই ধরনের কার্টুন গুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এই ধরনের কার্টুন বলতে আমি কি বোঝাচ্ছি আসলে, এই দেখেন হাত, দুইটা হাতে একদম আলাদা, বডির সাথে অ্যাটাচ করা না। এমন যদি হয়তো যে এই হাতের অংশটা এই গালের সাথে একদম অ্যাটাচ করা, তখন কিন্তু আবার আলাদা করে হাতটাকে মুভ করানো যেত না। এবং পা দুইটা আলাদা আছে, তার মানে আপনি দুইটা পাই আলাদা করে মুভ করাতে পারবেন, এবং মাথাটা আলাদা করে মুভ করানো যাবে, হাত দুইটাও আলাদা করে মুভ করানো যাবে। আবার একই রকম ভাবে এটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন পার্থক্য আছে। অত এটা হাত কিন্তু অ্যাটাচ করা ব্যাগের সাথে, আমি চাইলে হাত থেকে আলাদা করে নাড়াতে পারবো না। তাহলে আমাকে সিলেক্ট করার সময় এরকম একটা কার্টুন সিলেক্ট করতে হবে যেটা হাত পা, অর্থাৎ আমি যেটাকে মুভ করতে চাই সেই অংশটা কি করা, বডির সাথে অ্যাটাচ করা না, আলাদা করা। তো এখানে আমরা এই হাতটাকে মুভ করতে পারবো ইজিলি, বাট এই হাতে মুভ করতে গেলে ফুল বডি সহ মুভ করতে হবে না, এটা হচ্ছে সমস্যা। এই জন্য আমরা চাইলে এইটাকে নিতে পারি। এটা দিয়ে আমরা একটু শেখা ট্রাই করি। আচ্ছা, এটা কিন্তু পিএনজি না, ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে, এটা দিয়ে হবে না। আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে বিজি রিমুভ, এইটার কপি ইমেজ এখানে এসে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি করলেও হবে। ডাউনলোড, প্রিভিউ। এটাকে ফেলে দিই। এবার দেখেন এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। একটু বড় করলাম। এবার আমরা চাইলে এটার মধ্যে ওই পাপেট ব্যবহার করে তারপরে মুভমেন্ট দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এই টুলটাকে ব্যবহার করলাম, এখানে একটা পিন মারলাম, বডিতে কিছু পিন মেরে দেবো যাতে বডিটা না নড়ে, ঠিক আছে। আর এবার এই পায়ের সাথে কিছু পিন মারি, হাতের সাথে কিছু পিন, ঠিক আছে, এভাবে কিছু পিন আমি অ্যাড করে দিলাম। এখন একটু সামনে গিয়ে যদি আমি অ্যানিমেশন করি, ধরেন এই পিন ধরে ধরে যদি অ্যানিমেশন করে, দেখেন এই যে পাটা এখানে চলে আসবে। এই পাটা কি হবে, এরকম হবে দেখেন, মুভ করতেছে পা। আবার একই সাথে পায়ের সাথে হাতটাও ধরেন একটু মুভ করবে। এই হাতটা এরকম একটু থাকলো। আর যদি মাথাটাও যদি আপনি একটু মুভ করে দেন, তাহলে এরকম একটা
অ্যানিমেশন হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু কোনো 2D অ্যানিমেশন না, বা আলাদা কোনো লেয়ার নাই এটার। তারপরেও পাপেট টুল ব্যবহার করে আমরা এরকম একদম বেসিক কিছু অ্যানিমেশন দিতে পারি, যেটা দেখলে 2D অ্যানিমেশনের মতো মনে হবে। বাট এটা একেবারে 2D অ্যানিমেশন না, সিম্পল একটা পাথ অ্যানিমেশন অথবা পিক্সেল অ্যানিমেশন বলতে পারেন, ঠিক আছে? এটা ট্রাই করবেন, এটা মজার জিনিস। হুম। আর একটু ফাস্ট করে দিলে আরো ভালো লাগবে। আপনাদের উপস্থিতি এরকম হয়ে গেল, বুঝলেন? শেষে দিয়ে ক্লাস, এই জন্য মনে হয়। তাহলে পাপেট নিয়ে আমি আর কিছু দেখালাম না, যেহেতু বেসিকটা দেখাই দিলাম। এরপরে আপনারা বিভিন্ন প্রজেক্টের মধ্যে বা এরকম কিছু জিনিস নিয়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। আর কালার কারেকশনটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখতে হবে, কারণ অ্যানিমেশনের মধ্যে কালার কারেকশন করতে হয়, তারপর বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে কালার কারেকশন করতে হয়। এটা তো একদম ফ্রিলি মুভ করবে না, কারণ এটা আলাদা কোনো লেয়ার নাই, আমি তো আগেই বলছি। এটা একদম ফ্রিলি মুভ করবে না। এটা এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এইভাবেই মুভ করবে, আপনি ফ্রিলি আলাদা মুভ করতে পারবেন না। কার্টুন যেরকম হাঁটে, যেভাবে কথা বলে, ওইভাবে করতে পারবেন না, কারণ এটা রাস্টার, একদম জয়েন্ট গ্রাফিক, একটা লেয়ার এখানে। এই দেখেন, এটা পিএনজি লেয়ার। যদি এমন হইতো যে আপনার হাত পা তারপর বডি পার্টস গুলো আলাদা আলাদা লেয়ার আছে, তখন আপনি এটাকে 2D অ্যানিমেশন করতে পারতেন। একদম এটাতে হাঁটাতে পারতেন, ফেসিয়াল এক্সপ্রেশন দিতে পারতেন, বা সবকিছু মুভ করানো যেত, বাট এটা করা যাবে না। ওগুলো তো আলাদা জিনিস, ওইটা ড্র করতে হয় আগে। হ্যাঁ, আপনি ড্রয়িং জানতে হবে 2D অ্যানিমেশনের জন্য। প্রথমে ক্যারেক্টার ড্রয়িং করা লাগে, স্কেচ করতে হয় খাতার মধ্যে, দেন ওইটাকে আবার সফটওয়্যার মাধ্যমে ভেক্টর করতে হয়। তার মানে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর কাজ জানতে হবে। তারপর ওইটাকে আবার অ্যাডোবি অ্যানিমেটে নিতে হয়। 2D বা ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য আপনার অ্যাডোবি অ্যানিমেট ব্যবহার করতে হয়, এই যে এই সফটওয়্যারটা। এটা অ্যাডোবি অ্যানিমেট। শুধু নামটা দেখলে হবে, এটা দেখে অ্যাডোবি অ্যানিমেট। এইটা এটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটর ইন্টারফেস। এটা ব্যবহার করে আপনি 2D অ্যানিমেশন বা কার্টুন অ্যানিমেশন করতে পারবেন। আর আফটার ইফেক্ট দিয়েও করা যায় 2D অ্যানিমেশন, তবে সেটা একটু স্যার কমার্শিয়াল ব্যাপার। হ্যাঁ বলেন। অ্যাডোবি অ্যানিমেট আর অ্যাডোবি ক্যারেক্টার। আচ্ছা, অ্যাডোবি অ্যানিমেট দিয়ে সবকিছু করা যায়, যেমন ক্যারেক্টার অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, মাল্টিক্যাম অ্যানিমেশন সবকিছু হয়। আর ক্যারেক্টার অ্যানিমেশন দিয়ে শুধুমাত্র ক্যারেক্টারটাকে আপনি আহ আপনার নিজের এক্সপ্রেশন ব্যবহার করে তারপর অ্যানিমেশন করতে পারবেন। হুম, সেটা আবার কি জিনিস, সেটা হলো ক্যামেরা অন করে, হ্যাঁ, আপনি একটা ক্যারেক্টার ড্র করবেন। ওই ড্র করা ক্যামেরাটা, এই ক্যারেক্টারটাকে যদি আপনি নিজের মতো করে এক্সপ্রেশন দিতে চান, ধরেন আপনি ড্যান্স করতেছেন, এখন আপনি যেভাবে ড্যান্স করবেন ওই ক্যারেক্টারও সেভাবে ড্যান্স করবে। বা আপনি ধরেন আহ হাঁটতেছেন, এখন যেভাবে আপনি হাঁটবেন, যেভাবে আপনার হাতটা নাড়াবেন, আপনার মুখ নাড়াবেন, ওই ক্যারেক্টারও সেম ভাবে আপনার এক্সপ্রেশনটাকে প্লে করবে। এই কাজটা করার জন্য ক্যারেক্টার অ্যানিমেটর এই সফটওয়্যারটা লাগে, এটা অ্যাডোবি অ্যানিমেট দিয়ে হয় না। আর ক্যারেক্টার অ্যানিমেটর ব্যাকগ্রাউন্ড বা মাল্টিক্যাম ডিজাইন করতে পারে না, শুধুমাত্র ক্যারেক্টার নিয়ে কাজ করে। এই জন্য স্যার ওইটা ওটা অনেকে যে ব্যবহার করে না। ওই যে হাতে অনেক মেশিন লাগায় ওই ধরনের কিছু কি, নাকি ওটা না না না, এটা ক্যামেরার শুধুমাত্র মাধ্যমে ওয়েব ক্যাম, আপনাকে ফলো করবে? শুধু ওয়েব ও ক্যামের মাধ্যমে ও ফলো করবে, ওয়েব ক্যাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এই বিষয়টা কিন্তু ইন্টারেস্ট লাগলো স্যার। হ্যাঁ ওই এটা ইন্টারেস্টিং, কোন তবে
এটা এটা আসলে ওই যে মানে স্টোরি টেলিং কোন এর মধ্যে সফটওয়্যার খুব দিয়ে ভালোভাবে কাজ করতে করে পারবো? না। আপনি এমনিতে মজার ছলে এটা করতে পারেন, কিন্তু স্টোরি টেলিং অথবা কোনো একটা হিস্ট্রি স্টোরির মধ্যে আসলে এইগুলো ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কাল্পনিক পারফেক্ট জিনিস আর আর হচ্ছে পারফেক্ট আপনার হয় না? নিজের পারফেক্ট হয় না এভাবে, এটা পারফেক্ট হয় না, তো অনেকে এটা ব্যবহার করে না। ওটা কি ওটা কি স্যার স্যার কি অ্যাপস এর মাধ্যমে রান করে? রান করে? কোনটা? যেটা আমাকে যেটা ফলো আমাকে করবে? ফলো করবে? ক্যারেক্টার অ্যানিমেটর, অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর। জি স্যার। জি স্যার। একটু একটু ইন্টারফেসটা একটু ইন্টারফেসটা একটু চার্টসে দেখাই চার্টে দিলে দেখাই ভালো দিলে হতো। ভালো হতো। এই যে এটা সিএইচ, ক্যারেক্টার অ্যানিমেটর। থ্যাংক ইউ এই স্যার। যে এরকম স্যার, এরকম থাকে। এটা হচ্ছে ড্র করা ক্যারেক্টার। এখন এখানে কানেক্ট করতে হয় প্রত্যেকটা বডি পার্টস। কানেক্ট করার পরে আপনার ক্যামেরা অন করে দিলে আপনি যদি কথা বলেন আপনার সাথে মুখ নাড়াবে, যদি হাত পা নাড়েন তাহলে আপনার সাথে হাত পা নাড়াবে। হ্যাঁ, এই। স্যার তবে এটা এটার অনেক কি সময় ভয়েস পরে ভয়েস দেওয়া পরে যায় দেওয়া যায়, ভয়েস নাকি সাথে সাথে দেওয়া যায়, সাথে সাথে? সাথে 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 ভয়েস দেওয়া যায়। আমার ভয়েসের আমার সাথে ও ভয়েসের মুখ সাথে ও মিলাবে মুখ মিলাবে। হ্যাঁ, আমি যেভাবে আমি নড়াবো। যেভাবে নড়াবো। হ্যাঁ, আর এই আর এই ক্যারেক্টারটা তো আর্ট ক্যারেক্টারটা তো করে আর্ট নিতে করে হবে নিতে আমার। হবে আমার। রাইট, এটা আর্ট করে নিতে হবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 2D অ্যানিমেশনের জগৎটি আলাদা, বুঝছেন? এটার জন্য আলাদা সময় দিতে হয়, কারণ ড্রয়িং এর ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড ড্রয়িং। দেখেন, এই যে একটা ক্যারেক্টার, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন না, এটা ড্র করা লাগবে আপনাকে। তাহলে কোন ক্যারেক্টারের কোন সিনের সাথে কি ধরনের ব্যাকগ্রাউন্ড যায়, হ্যাঁ, এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আপনাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে জি হবে। স্যার, জি স্যার, আপনাদের একটা আপনাদের একটা কোর্সের কোর্সের মেসেজ মেসেজ পেয়েছি আমি পেয়েছি কালকে। আমি কালকে। ও, কোনটা? ইউআই ইউআই লাইব্রেরি। লাইব্রেরি। অফলাইনের? না না, না না, অফলাইন না, অফলাইন না, অনলাইনে। অনলাইনের। ও, ওখানে ওখানে অনেকগুলাই অনেকগুলো আছে ইয়ে কোথাও। আছে কোথাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, নামাজের বিরতি দিই, হ্যাঁ। ব্রাদার 10 মিনিট ব্রেক নেন, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে নামাজ শেষ করে আসেন। এরপরে স্যার এরপরে আমরা কি স্যার আমরা দেখবো? কি দেখবো? কালার কারেকশন। জি ঠিক আছে ঠিক স্যার। আছে স্যার। ওকে স্যার স্যার। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার একটা স্যার কোশ্চেন একটা ছিল কোশ্চেন সেটা ছিল, হলো, সেটা হলো, হ্যাঁ স্যার বলেন। এই এই 3D 3D করলে করলে অ্যালাইন অ্যালাইন থাকে না, থাকেন, কি করবো স্যার? কি করবো স্যার? 3D কন্টেন্ট? না না, না 3D না, কোনো 3D কোনো অবজেক্টকে 3D অবজেক্টকে করলে 3D করলে ওই যে ওই যে অ্যালাইনটা আছে না, অ্যালাইনটা আছে না, অ্যালাইনটা থাকে না। অ্যালাইনটা থাকে না। অ্যালাইন থাকে না, তাই? হ্যাঁ, হ্যাঁ, কোনো একটা কোনো অবজেক্ট একটা 3D করলে আর 3D কি। করলে আর কি। 3D করলে অ্যালাইন থাকবে না, কারণ 3D করলে সে 3 ডাইমেনশনে ধাপ করে তার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। আপনার অ্যালাইন করছেন হয়তো বা 2D তে, যখন 3D করে জি ফেলবেন তখন 2D আন্ডারে থাকতেছে না, সে আন্ডার থেকে বের হয়ে যাচ্ছে না। তার মানে 2D আন্ডারে যত অপশন তাকে দিছিলেন সেগুলো থেকে সে বের হয়ে 3D আন্ডারে চলে গেছে। এই জন্য ওই অ্যালাইনমেন্টটা তখন আর কাজ করবে না। 3D তে নিয়ে তারপর আলাদা করে প্লেস করতে হবে, আলাদা করে অ্যালাইন করতে হবে। স্যার। স্যার ওই স্যার ওই 2D অবস্থায় অ্যালাইন অবস্থায় করতে অ্যালাইন হবে। করতে হবে। 2D অবস্থা অ্যালাইন করে রাখলে 2D তে আপনি প্লেস করতে হবে বা 2D তে রেন্ডার করতে হবে। যদি 3D তে করেন, দেখা যাচ্ছে অ্যালাইন করছেন 2D, একটু পরে আবার 3D অন করে দিচ্ছেন, তখন ওই 2D তে করা অ্যালাইনমেন্ট এখানে আর থাকবে না। আর ওইটার তো মধ্যে স্যার ক্যামেরা অ্যাড যারা হবে, 3D ক্যামেরা প্লেসমেন্ট অ্যাড হবে। তারা এটা একদম নর্মাল জিনিস, এটা কোনো ইস্যু না বা কোনো প্রবলেম না। হ্যাঁ? আপনার কোনো প্রবলেম হয় না, এটা একদম নর্মাল, আফটার ইফেক্টের নর্মাল। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, আমার প্রশ্ন ওইটা। ঠিক আছে। ব্রেক তো 10 মিনিট দিলাম, 50-এ ব্যাক করবো, 50-এ যে মেসেজে লেখা আছে দেখেন, ব্রেক টাইম 6টা 50 পর্যন্ত।
আচ্ছা, আমরা শুরু করি। তো কালার কারেকশনের জন্য আমরা একটা ভিডিও নিয়ে কাজ করবো আর কি। আমরা র্যান্ডম একটা ভিডিও নিয়ে আসি এখান থেকে, পিক্সাবে বা যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসা যায়। আচ্ছা, এটা দিয়েও চলবে এটা। ঠিক আছে, এখন কালার কারেকশন করার জন্য আমরা একটা ইফেক্ট ব্যবহার করব যেটার নাম হচ্ছে লুমিট্রি। লুমিট্রি প্রিসেট। ওকে, সো এখান থেকে ইফেক্টস এখানে যাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রিসেট লুমিট্রি কালার। এটাকে ধরে আমরা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিলাম। এবার এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোর মাধ্যমে আমরা কালার কারেকশন করতে পারবো। অর্থাৎ বিশেষ করে যখন কোনো একটা ফুটেজ রেকর্ড করা হয়, তো রেকর্ড করার সময় ক্যামেরায় আপনি দুইটা মুড সেট করতে পারেন। একটা হচ্ছে অটোমেটিক কালার চলে আসবে, এক্সাক্ট কালার। আরেকটা হচ্ছে র ফুটেজ, একদম যেটাকে লগ মুড বলে আর কি। এই লগ মুডে যদি আপনি রেকর্ড করেন সেখানে কোনো কালার থাকবে না, বা কালারটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে থাকবে। তো ওইটাকে আবার ইচ্ছা মতো কালার গ্রেডিং করা যায়। ইচ্ছা মতো আপনি যেখানে যেই আহ আহ যতটুকু দেওয়া দরকার ওইটুকু দেওয়া যায়। বাট যদি আপনি অটোমেটিক কালার করে দেন, ক্যামেরাকে যদি বলে দেন যে যেখানে যে কালার আছে সেটা তুমি অটোমেটিক পিক করো, সেই ক্ষেত্রে আবার ইচ্ছা মতো কালারটা হয় না। তখন একটু ঝামেলা হয়। এই জন্য লগ মোডে প্রফেশনাল ভিডিওগুলো রেকর্ড করা হয়, যেমন সিনেমা শুট গুলো, তারপর হচ্ছে গিয়ে আপনার শর্ট ফিল্ম, নাটক, এগুলো সব লগ মোডে কি করে, শুট করে। এরপরে ধরেন বিভিন্ন ধরনের পিভিসি অ্যাড গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু লগ মোডে শুট করা হয়, তারপরে কালার গ্রেডিং করা হয়। ওকে, তো কালার গ্রেডিং করার জন্য এই অপশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন দেখেন, বেসিক কারেকশনের মধ্যে কি কি অপশন আছে: টেম্পারেচার আছে, টিন্ট আছে, স্যাচুরেশন আছে, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট এবং ব্ল্যাক ব্যালেন্স। তো এক্সপোজার মূলত কি করে, টেম্পারেচার কি করতে পারে দেখেন, হালকা একটা, যেহেতু আউটডোরের একটা এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটাকে একটু বাড়াবে এবং কমাবে। তাহলে দেখেন, এটা একটু বাড়ানোর ফলে এখন কিন্তু অনেকটা বেটার ভিউ আমরা দেখতে পাচ্ছি। যদি কমাই দেই তাহলে এটা কুল ভাব থাকবে, কুল, দেখেন এখন একটা কুল কুল লাগতেছে, মনে হয় যে শীতকালের ওয়েদার, উইন্টার এরকম। ঠিক আছে, আর বাড়ায় দেওয়ার পরে মনে হচ্ছে একদম ওয়ার্ম টাইপের একটা ভাব। টিন্ট, হালকা একটা এই যে একটা ইয়েলো টাইপের একটা ভাব চলে আসলো টেম্পারেচার বাড়ানোর ফলে, ওইটার সাথে এক্সট্রা কিছু কালার অ্যাড হয়ে যেটার সাথে একটা হোয়াইটের মিশ্রণ থাকবে, অ্যাড হয়ে আলাদা একটা ভাইব দিবে, সেটা হচ্ছে টিন্ট। সো টিন্ট খুব বেশি ইফেক্ট দেয় না, একেবারে ছোট্ট করে একটা ইফেক্ট দেয়। টিন্টটা জিরো রাখলে ভালো হয়, এটা আহ বেশি ইউজ নাই। আচ্ছা, টেম্পারেচারটা আমরা জিরো করে রাখি। স্যাচুরেশনটা অনেক বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে লগ মোডে স্যাচুরেশনটা অনেক বেশি ইউজ করা হয়। স্যাচুরেশন যখন বাড়াবেন, যেখানে যে কালার আছে ওই কালারটা অনেক বেশি ইনক্রিজ হবে। তো দেখেন আমি স্যাচুরেশনটা একটু বাড়াই দিলাম। এইবার দেখেন, এখন আমার এই গ্রিন কালার গুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেটা এতক্ষণ আমরা বুঝতে পারি নাই। তাহলে একটু অন অফ করে দেখি আমরা। এই হচ্ছে আগেরটা, দেখেন একদম কেমন সাদা মাটা দেখাচ্ছে, এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে না।
যখন এটাকে অন করব, এবার দেখেন এবার কিন্তু একটু কালারফুল মনে হচ্ছে, অর্থাৎ কালারটা কারেকশন হয়ে গেছে। চাইলে আমরা আরেকটু বাড়ায় দেখতে পারি স্যাচুরেশনের ভ্যালুটা, খুব বেশি বাড়াইলে আবার নষ্ট হয়ে যাবে। এবার মোটামুটি বেটার। এবার এক্সপোজার হচ্ছে আমার এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টের একটা মিশ্রণ। এই যে দেখেন এক্সপোজার বাড়ালাম, অনেকটা ব্রাইট হয়ে গেছে এবং অনেকটা শার্পও লাগতেছে। দেখেন এক্সপোজার যদি কমায় দেন তাহলে এটা এরকম অন্ধকার মতো হয়ে যাবে আর কি, রাতে সিনের মতো দেখা যাবে। সো এক্সপোজার কি করে, লাইটনেসটাকে কন্ট্রোল করে, যেটার সাথে কন্ট্রাস্টটাও অ্যাটাচ থাকে। এরপর যে কন্ট্রাস্ট, আলাদা করে যদি কন্ট্রাস্ট বাড়াতে চান, কন্ট্রাস্ট হচ্ছে ইমেজের শার্পনেসটাকে ধরে রাখে, এটা এটা ধরতে পারে। আর হাইলাইট, হোয়াইট পয়েন্টটা, পুরো ইমেজের মধ্যে যেখানে যেখানে হোয়াইট আছে এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট, এটা হচ্ছে হোয়াইটটাকে বাড়াবে অথবা কমাবে। একইভাবে শ্যাডো, ব্ল্যাক পয়েন্ট, এই যে এইগুলো হচ্ছে শ্যাডো, সেটা শ্যাডো কমায় দিতে পারেন, শ্যাডো বাড়া দিতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। হোয়াইট ব্যালেন্স, ব্ল্যাক ব্যালেন্স, হোয়াইট এবং ব্ল্যাক। এই দেখেন আমি ব্ল্যাকটাকে একটু ভ্যালুটা বাড়াই দিলাম, দেখেন একটু ফ্যাকাশে হয়ে গেছে, তার মানে ব্ল্যাকটা রিডিউস হয়েছে। যদি কমাই দেই এবার দেখেন ব্ল্যাক বাড়তেছে, তার মানে শ্যাডোটা অনেক বেশি বাড়তেছে। একটা ইমেজ শার্প অথবা ক্লিয়ার হওয়ার জন্য ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটার পারফেক্ট ব্যালেন্স হওয়া দরকার। যদি এটা না হয় তাহলে দেখবেন ঘোলা হয়ে যাচ্ছে বা কোনো না কোনো প্রবলেম হচ্ছে। তো এই দুইটা ইম্পর্টেন্ট। এবার দেখেন অন অফ করি, এই হচ্ছে আগের, এই হচ্ছে পরে। দেখেন অল্প একটু কাজ করে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পেলাম। ক্যামেরায় দেখবেন, আচ্ছা অফিসে এক সময় ক্যামেরায় আসবো, সমস্যা নেই। আপনারা তো অফিসে আসতে পারেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা তো মাঝে মাঝে আসতেও পারেন। আচ্ছা এবার আসি ক্রিয়েটিভ। এখানে আমরা আরো কিছু অপশন পাই, ফেড ফিল্ম, শার্পেন, ভাইব্রেন্স, তারপরে স্যাচুরেশন। এখানেও স্যাচুরেশন আলাদা করে দেওয়া আছে, একই জিনিস উপরে যা দেখলাম এটাও তাই, একই কাজ করে। তবে ফেড ফিল্মটা কি করে দেখেন, এই যে হালকা একটা পুরোনো দিনের ফিল্মের মতো একটা ফেডনেস, এই দেখেন ফেড হয়ে গেছে। হুম, একটু ভিনটেজ টাইপের একটা ইফেক্ট দেয়। সো এটা অতটা সুন্দর না, নষ্ট করে দেয়। শার্পনেস তো আমরা জানি, যদি কোনো পিক্সেল ঘোলা থাকে বা যে ভিডিওটা শুট করছেন সেটা দেখতে আনক্লিয়ার থাকে, তখন আপনি এই শার্পনেসটা ব্যবহার করতে পারেন। দেখেন অনেকটা শার্প হয়ে গেছে, বেশি শার্প করে ফেলছি, এখন দেখতে বাজে লাগতেছে। তো খুব বেশি ভ্যালু ব্যবহার করা যাবে না, 6 থেকে 8 বা 10 এরকম ইউজ করবেন। দেখেন এখন মোটামুটি ভালো লাগছে। আবার ভাইব্রেন্সটা কি জিনিস, আমি এটা 0 করে দিই, শার্পনেসের দরকার নেই। ভাইব্রেন্স হলো, এটা ইম্পর্টেন্ট, একটু বোঝেন ভালো করে। একটা ইমেজের মধ্যে, এটা কিন্তু একটা ইমেজ, প্লে করলে তখন ভিডিও, কারণ এখন আমরা একটা ফ্রেম দেখতেছি, তার মানে একটা ফ্রেম মানে একটা ইমেজ। একটা ইমেজের মধ্যে মিউটেড যে কালার গুলো থাকে, মিউটেড কালার বলতে যেটা বোঝায় যে এখানে এমন কিছু কালার আছে যেগুলো দেখতে কালার মতো মনে হয় না, বাট এখানে কালার মিশ্রণ আছে, কালার কোড আছে, কিন্তু আপনি চোখে দেখলে মনে হবে যে এখানে সাদা মাটা, সাদা বা কালো এরকম, বাট ওইখানে অন্য কালার মিশ্রণ আছে। এগুলো হচ্ছে মিউটেড কালার। এই মিউটেড কালার গুলো ই করা যায়, এগুলোকে অ্যাক্টিভ করার জন্য ভাইব্রেন্স ইউজ করা হয়। এবং দেখেন ভাইব্রেন্সটা বাড়ায় দিচ্ছি। এবার দেখবেন একটু আগে যেরকম ছিল এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই কালার গুলো এখন জাগ্রত হয়ে গেছে, এখানে যে কালার ছিল সেই কালার গুলো দেখা যাচ্ছে। খুব বেশি বাড়ানো হয়েছে, অতটা বাড়ানো যাবে না।
ভাইব্রেন্সের ফলে কিন্তু আমার রেজাল্টটাও চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগেরটা পরেরটা। এইদিকে কিছু শ্যাওলার মতো ছিল, সেগুলো এখন খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ভাইব্রেন্স, 0 করে দিলাম। আর এগুলো আমরা এখান থেকে ব্যবহার করব না, অ্যাডজাস্টমেন্ট এখানে হয়ে গেলে আমরা চলে যাব কালার হুইল। এটা আর্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কালার গ্রেডিং করার জন্য। আপনি যদি পুরো ভিডিওটাকে একটা কালার গ্রেডে নিয়ে আসতে চান, কালার গ্রেড কি জিনিস, ধরেন আপনি এই যে হরর মুভিগুলো দেখেন না, অথবা এখন কিছু কিছু নাটকেও এটা করা হয়, অর্থাৎ একটু ব্লু টাইপের একটা থাকে, কালার গ্রেড থাকে পুরো মুভিতে, ঠিক আছে, সবকিছু একটু ব্লু ব্লু দেখা যায়, আবার সবকিছু একটু রেড রেড দেখা যায়, এরকম হয়। ওইটা হচ্ছে কালার গ্রেড। এখন যেমন মাল্টি কালার দেখতে পাচ্ছি, তখন আপনি সবকিছু মনে হবে একই রকম কালার, হ্যাঁ, একটা কালার গ্রেডিং এ নিয়ে আসা আর কি। এটার জন্য এগুলো ইউজ করা হয়। এখানে মিড টোন, শ্যাডো, হাইলাইট এগুলো দেওয়া আছে, এগুলো ইউজ করতে হবে। কিভাবে ব্যবহার করবেন, এই কালার হুইলের মধ্যে যে প্লাস সাইনটা আছে, এটা আপনি যেই কালার দিকে নিয়ে যাবেন সেখানে হবে। মিড টোন গুলো একটু বোঝাই দিই। মিড টোন হচ্ছে এখানে 3টা টোন, শ্যাডো, হাইলাইট, মিড টোন। শ্যাডো হচ্ছে যে মানে যেই টোনটা সব থেকে বেশি ব্ল্যাক বা অন্ধকার, সেটা হচ্ছে শ্যাডো। কারণ এখানে একটা অন্ধকার আছে, এখানে অন্ধকার, এটা হচ্ছে কোনটা, শ্যাডো। আবার যেখানে একটু লাইট আছে, লাইট, এটা হচ্ছে হাইলাইটিং পয়েন্ট। মিড টোন হলো শ্যাডো এবং লাইট দুইটার মাঝখানে যেটা, অর্থাৎ যেটা খুব বেশি লাইটও না, আবার খুব বেশি শ্যাডো না। তাহলে যখন আপনি এখানে কালার চেঞ্জ করবেন মিড টোনের মধ্যে, তখন ওই যে যেটার কথা বললাম, যে পয়েন্টটা মিড টোনের মধ্যে যায়, সেগুলোর কালারটা এরকম হয়ে যাবে। দেখেন এই যে এগুলো হচ্ছে মিড টোন, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেখানে যাবেন ওই কালারটাই এখানে ধারণ করবে। দেখেন, একইভাবে যদি হাইলাইটেড ইয়েটা সরাই, তাহলে দেখবেন হাইলাইটেড পয়েন্টগুলোর কালারটা চেঞ্জ হবে। এই দেখেন চেঞ্জটা কিন্তু খুব বেশি না, হালকা করে চেঞ্জ হবে। এই দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসছে কিছুটা, আবার এখানে চেঞ্জ হয়ে গেছে, এদিকেও হাইলাইট আছে হালকা। এবার শ্যাডো, এই যে ব্ল্যাক, যেখানে অন্ধকার, দেখেন এই অন্ধকার গুলো চেঞ্জ হয়েছে এখন। তো এগুলো দিয়ে মূলত কালার কারেকশন, কালার গ্রেডিং এগুলো করা হয়। এরপরে ভিনটেজ, এটা দেখতে পারেন। ভিনটেজটা কি জিনিস, ভিনটেজ হলো এই যে অ্যামাউন্ট যদি বাড়াই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন চারপাশে একটা হোয়াইট শ্যাডোর মতো পড়ছে, এবং চারপাশে এটা, এটা হচ্ছে পুরোনো দিনের যে টিভি গুলো ছিল না, ভিনটেজ, ওই টাইপের একটা ইফেক্ট। আপনি প্লে করলে বুঝতে পারবেন। দেখেন এখানে সাদা সাদা কেমন কেমন। আর এই ভ্যালুটা যদি পিছনের দিকে যায়, মাইনাস ভ্যালু যদি হয়, দেখেন, তাহলে এটা ব্ল্যাক হবে। একটু আগে সাদা সাদা ছিল, এটা এখন কালো কালো দেখা যাবে চারপাশটা। এই দেখেন এরকম হবে, হ্যাঁ। তো এটা একটা ইফেক্ট, আর কিছু না। অনেকে এই ইফেক্ট গুলো ইউজ করে একটু রিয়েলিস্টিক বোঝার জন্য। এটা ম্যান্ডেটরি কিছু না, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এই তো। তো আরেকটা বিষয় হচ্ছে, যখন কালার কারেকশন নিয়ে বা কালার গ্রেডিং নিয়ে কাজ করা হয়, তখন মূলত ওই
কাজটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে করতে হয়। ভিডিও লেয়ার বা আলাদা কোনো লেয়ারের মধ্যে করলে যেটা হয়, ধরেন এখানে আপনার 5টা ভিডিও লেয়ার আছে, ছোট 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 কাট 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 5টা এরকম কাট কাট করা। আর তখন কিন্তু আপনাকে আলাদা আলাদা 5টা লেয়ার মধ্যেই কাজ করতে হবে কালার গ্রেডিং নিয়ে। আমি এটাকে একটু কাট করলাম, কন্ট্রোল এক্স। আর যদি আপনি এইভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার মধ্যে আলাদা করে এটার মধ্যে যদি আপনি কাজ করেন, তখন কি হবে, প্রত্যেকটা লেয়ার মধ্যে আপনার কাজ করা লাগবে না। এক্সাম্পল যদি দেখতে চান তাহলে আমি দেখাচ্ছি। এখানে আরেকটা ভিডিও লেয়ার অন করব। এই ভিডিওটা লেয়ারটা অন করলাম, এটাকে আমি এইদিকে রাখি। তো দেখেন, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ার মধ্যে আমার এই কালার গ্রেডিংটা অ্যাড হয়ে যাবে। নতুন করে আমাকে এই লেয়ারে বা বড় লেয়ার থাকলে সেগুলোতে অ্যাড করা লাগবে না। দেখেন মজার বিষয়টা, এই দেখেন, এটাতে কিন্তু সেম ইফেক্ট, একদম সেম ইফেক্ট। কারণ কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আহ এটা একটা ব্ল্যাক লেয়ার ছিল, আমরা এটার মাধ্যমে ওই ইফেক্টটাকে ক্যারি করাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে শুধু ইফেক্টটাই আছে। এই দেখেন লুমেট্রি ইফেক্ট। এই ইফেক্টের মধ্যে আমরা যা যা করছি সেটাকে ক্যারি করতেছে কে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটার নিচে যা রাখবো সে ওই ইফেক্ট গুলো ওইটার মধ্যে অ্যাপ্লাই করবে। হুম, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে সরাসরি আমরা কোনো ভিডিও লেয়ারের মধ্যে কালার নিয়ে কাজ করব না, অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেটা প্রিমিয়ার প্রো হোক অথবা আফটার ইফেক্ট হোক, যেখানেই হোক। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে তখন আপনারা রেন্ডার করে দিবেন। অনেক সময় স্পেসিফিক কোনো কালারকে, নির্দিষ্ট কোনো কালারকে চেঞ্জ করা লাগে, যেমন এখানে রেড কালার আছে ড্রেসের মধ্যে। এখন আমি যদি চাই রেড কালারটাকে চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাকে এটার মধ্যেই দিতে হবে, তখন আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার মধ্যে যাওয়া যাবে না। এইচএসএল সেকেন্ডারি, হ্যাঁ, এটার মধ্যে আসবেন, দেন হচ্ছে রিফাইন, কারেকশন, এগুলো দেখতে হবে। এইচএসএল স্লাইডারে আসবেন, আসার পর আপনি এখান থেকে এই যে সেট কালার, এখান থেকে এটাকে পিক করে নেবেন। হ্যাঁ, পিক করার পর এখানে আপনি শো মাস্কে যাবেন, এটা গ্রে অন করে শো মাস্কে যাবেন। তাহলে এবার দেখা যাবে যে আপনার সিলেক্টেড কালারটা কতটুকু, সিলেক্ট হয়েছে। এখন আপনি এগুলো ব্যবহার করে ট্রাই করবেন রেডটাকে আরো বেশি একটু ইমপ্রুভ করার। আমি যেভাবে করতেছি খেয়াল করবেন। অবশ্যই খেয়াল রাখবেন রেডের সাথে যাতে অন্য কোনো কালার চলে না আসে। ব্যাস, মোটামুটি হইলো আর কি। ব্যাস, এখন আপনি এখান থেকে শো মাস্কটা বন্ধ করে দেন। ফাইন। এইবার কালার চেঞ্জ করার জন্য এই যে কালার হুইল আছে, কালার হুইল ব্যবহার করেন। তো এখানে আসেন, এখানে আসার পর আপনি টোন চেঞ্জ করতে পারেন। আর এখানে চেঞ্জ হয়ে গেছে কালার। যখন এখানে নিয়ে আসবো, কালার চেঞ্জ, রেড ছিল এটা হয়ে গেছে।
যেহেতু মিড টোন, হ্যাঁ, সবগুলো টোন যদি এটা এটা দিয়ে নিয়ে আসি তাহলে একই রকম ব্লুটা পাবেন। এই যে। তারপরে এটা হচ্ছে শ্যাডো, কাছাকাছি, ব্লুর কাছাকাছি, এগুলো একটু বাড়ায় দিতে হবে। এই দেখেন। তাহলে এই কালার উপর এফেক্ট করতেছে এখন, অন্য কোনো কালার চেঞ্জ হচ্ছে না কিন্তু। ঠিক আছে, এই সো স্পেসিফিক কালার চেঞ্জ করতে হলে আপনারা এইভাবে করে নিতে পারেন। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন, এখন আলাদা একটা কালার চলে আসছে। তো দেখেন আগে ছিল কোন কালার, অফ করে দিলাম, এই যে এই কালারটা ছিল, পরে চেঞ্জ হয়ে এই কালারটা আসছে। এবার কিন্তু ড্রেসের কালারও ইজিলি চেঞ্জ করতে পারে। আচ্ছা, বগুড়ায় থাকেন, সমস্যা নাই, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে পিকজাবে বা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওটাকে করতে পারেন কালার কারেকশন, অথবা সব থেকে বেটার হয় যদি নিজে ক্যামেরা থেকে ভিডিও করেন এবং ওটাকে কালার কারেকশন করেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটা করে তারপর সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংকস অ্যাগেন, আল্লাহ হাফিজ।